জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। স্বাভাবিকভাবে আজকে সারাদিনের ঘটনাপ্রবাহ দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় সচিবালয়ে অগ্নিকাণ্ড, নাশকতা নাকি দুর্ঘটনা। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যোগ দিয়েছেন। প্রথমে পরিচয় করে দিতে চাই অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাবেক সভাপতি বিআইপি। আপনাকে স্বাগতম। এবং সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত একেএম শাকিল নওয়াজ, সাবেক পরিচালক, ফায়ার সার্ভিস। এছাড়াও জুমে আমাদের সঙ্গে যুক্ত হবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন, নিরাপত্তা বিশ্লেষক। তিনিও হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন। আশা করি মনিরুল ইসলাম আকন আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমেই সরাসরি মেজর অবসরপ্রাপ্ত একেএম শাকিল নওয়াজ, আপনার কাছেই প্রাসঙ্গিকভাবে প্রশ্ন আসে যে এই যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটনা, 6 ঘন্টার চেষ্টায় যে অগ্নিকাণ্ড নির্বাপন করা গেল, এটি একটি কেপিআই ভুক্ত স্থাপনা। আসলে কি এত বড় ঘটনা ঘটলো, নিরাপত্তা নাকি উদাসীনতা? আপনার কাছে কি মনে হচ্ছে প্রাথমিকভাবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উদাসীনতা এবং এটার অনেকগুলো কনোটেশন রয়েছে। তো ওভারঅল যেটা আমি বলবো যে অ্যাবসলিউটলি অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু ফেল। এর দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে, ঠিক আছে? এখানে কোনো কিছু ধোপে টিকবে না। এখন আসা যাক সচিবালয় তো কেপিআই বলতেছে, কেপিআই শুড বি মানে কি পয়েন্ট ইনস্টলেশন, এটা হলো 100%, এটা কিন্তু সব দিক থেকে নিরাপত্তার করতে হবে। বাট টু মাই নলেজ গোজ যে সচিবালয় কিন্তু ফায়ার সেফটির যে এইটা সেরকম কিন্তু শক্তিশালী না। যদি এটাই থাকতো তাহলে তো যদি ডিটেক্টর সেখানে লাগানো থাকতো, এটা অ্যালার্ম সিস্টেম আলটিমেটলি এটা কিন্তু বেজে যেত। আর এটা কেন ফায়ার পরে রেসপন্স করলো, 6 ঘন্টা সময় লাগলো কেন, সেটা কিন্তু ফায়ারের ডিস্টেন্স কিন্তু হার্ডলি 10 to 20 মিটার এবং সবচেয়ে বড় স্থাপনাই আছে তাদের। তো এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার কিন্তু এর সাথে রিলেটেড রয়েছে। ফায়ারকে বুঝতে হলে পরে আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যে আগুনটা কীভাবে লাগলো, আগুন ধরার কিন্তু প্রকৃতিগত অনেক 3টা প্রকার রয়েছে। একটা হলো যে প্রাকৃতিক উপায়ে, যেটা বজ্রপাত থেকে হইতে পারে, সেটা ন্যাচারাল বয়। আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল, যদি আপনি দুর্বল জিনিসপত্র 2 নম্বর জিনিসপত্র লাগিয়ে রাখেন, ওভারলোডেড হয়, তাহলে এগুলো থেকে আপনি ধরতে পারেন। কিন্তু এখানে দেখেন গতকালটা ছিল সম্পূর্ণ ছুটির দিন, তার আগের দিন তো ছুটি ছিল। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট, এসি, এগুলো কিন্তু চলে নাই। তো ওভারলোডের এখানে কিন্তু সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত হলো যে এখন শীতকালও চলছে। হ্যাঁ, শীতকাল না, শীতকালে আরেকটা ব্যাপার আছে, ওইটা আরেকটা ফায়ার সাইন্ট ইয়েতে যাবে। তো এখানে যদি আমরা ধরি আরেকটা ব্যাপার রয়েছে ধরে দেওয়া আগুন, যেটা আমরা আর্সন বা ইনসেন্ডেড ফায়ার বলি। এটার দিকে অনেকগুলো ক্লুজ যেখানে রয়েছে, সেটা হলো যে দেখেন একটা পার্টি কিন্তু ডিক্লেয়ার করেছিল 40 আওয়ার, হ্যাঁ, যে এইটা করতে হবে, সেটা কিন্তু একটা বড় ধরনের ক্লু আছে। আরেকটা হলো যে আগুনটা মিডনাইটে ধরেছে, আগুনটা 3টা জায়গায় ধরেছে। আগুন কিন্তু এক জায়গায় ধরার কথা সাইমালটেনিয়াসলি, 3 জায়গায় কিন্তু একত্রে ধরার কোনো স্কোপ নাই। আমরা অ্যাজ এ আর্সন ইনভেস্টিগেটর, মানে আমি একজন কিন্তু আর্সন ইনভেস্টিগেটর কোয়ালিফাইড, সেই সূত্রে বলতেছি দিস দি ক্লুজ। যেখানে 3টা বা 4-এর অধিক আগুন অ্যাবনর্মালি হবে, সেটা কিন্তু আপনাকে দিবে যে এটা আর্সন অ্যাক্টিভিটিস। আমরা দেখি কি যে কিছু লোক বলতেছে আমার ভাই তোমার ভাই, সামনে বলতেছে আর পিছন দিক দিয়ে আগুন জ্বলে, দিস ইজ কিন্তু সিন কনসিলমেন্ট আমরা যেটা বলি। তো সেখানে হলো যে এখানে রাত্রে 1:30টার ভিতরে কোনো কার্যক্রম চলতেছিল না, তাহলে আগুনটা কেমনে হলো? এটা কি ভূতে আগুন ধরেইছে? সেটা কিন্তু একটা বড় ধরনের ক্লুজ। আর একটা বড় যে বিগ ফ্যাক্টর হলো যে আগুনটা কোন বিল্ডিংয়ে ধরেছে। এই বিল্ডিংয়ে দেখেন আপনার ছিল কি 5টা মন্ত্রণালয়, 5টা মন্ত্রণালয়, যেগুলোর ভিতরে হিউজ করাপশন এলিগেশন রয়েছে, সেটা কিন্তু বিগ ফ্যাক্টর। তো এগুলো যদি আপনি দেখেন, যে সময়টা যদি দেখেন, তারপরে যদি আপনার করাপশনের দেখেন, তারপরে এইরকম একটা পেরিমিটার যেখানে পুলিশ আনসার, আমি যদি ঢুকতে চাই আমার 14 গোষ্ঠীর খবর নিয়ে কিন্তু ঢুকতে হবে। সেই জায়গাটাতে আগুন ধরলো, ফায়ারের কেন 6 ঘন্টা লাগলো, তার মানে ডিলেড ইনফরমেশন। মানে একটা আগুন কিন্তু ফুললি ডেভেলপড হলে পরে পৃথিবীর কারো বাপের শক্তি নাই ওই আগুনটাকে কন্ট্রোল করে, বাট ইউ ক্যান কন্টেন, মানে আগুন যাতে স্প্রেডিংটা
না হয় আমাদের সেটা আধুনিক contain করতে ইকুইপমেন্ট পারবে। আছে, আধুনিক সবকিছু সেটা আছে। করতে পারে। আধুনিক ইকুইপমেন্টের বড় গ্রে এরিয়া হলো আপনি তো বড় যেটা হলো যে আপনার টার্ন টেবল ল্যাডার, ইট ক্যানট এন্টার দি আপনি সচিবালয়ের ভিতরে করতে পারে না, সে গেটের হাইটটাও অনেক কম। অ্যান্ড সেভারাল টাইমস এটা কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে, অ্যান্ড দে হ্যাভ নট টেকেন ইট সিরিয়াসলি। কারণ হলো যদি কর্তা যদি বলে, মাথা যদি না বোঝে, বাংলাদেশের সমস্যাটা কি মাথায় বুঝতেছে না যে এটা ইম্পর্টেন্স কী। আপনি যে মন্ত্রণালয় ফায়ারকে ডিরেক্টলি সুপারভাইজ করে, সে ফায়ারের তথ্যটা কি কোন মূল্যায়ন দিচ্ছে না, কারণ ওই মন্ত্রণালয়ের যোগ্য কোনো লোক নাই। ইউ টেল মি, মন্ত্রণালয়ের যে সচিব আছে তার কি ফায়ার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান আছে? ও যে অ্যাডিশনাল সেক্রেটারি বিন্দুমাত্র জ্ঞান আছে? ডিএস যে আছে তার কোনো বিন্দুমাত্র জ্ঞান আছে? নাই। ফায়ার হলো অ্যাবসলিউটলি হলো অপারেশনাল একটাই, সেখানে মন্ত্রণালয়ের একটা কিন্তু ফায়ারের উচ্চতর পর্যায়ের একজন অফিসার কিন্তু নিয়োগ করার উচিত, তাহলে কিন্তু এই জিনিসগুলোই হইতো। যেহেতু তারা বুঝে না, তারা মনে করে পৃথিবীর সর্বোচ্চ ভালো কাজে ফায়ার করতেছে। শাকিল ভাই, আপনার কাছে আসবো। আমাদের জুমে যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন্দ, নিরাপত্তা বিশ্লেষক। তার কাছে যদি আমরা জানতে চাই, জনাব মনিরুল ইসলাম আকন্দ, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, যে নিরাপত্তার যে বিষয়টা প্রাসঙ্গিকভাবে আসলো, নিরাপত্তা, সেফটি সবকিছু মিলে এখানে আসলে আর কি কি মেজার নেওয়া উচিত ছিল? যদিও আমরা সবসময় বরাবরই ঘটনার পরই মেজার নিয়ে চিন্তা করি, ঘটনার আগে চিন্তা করি না। জি, অনেক ধন্যবাদ। নিউজ 24 এর দর্শকদের আমার সালাম। খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। আমি হতাশ হয়ে গেলাম এই সংবাদটা পেয়ে। বাংলাদেশের যদি এক নম্বর গুরুত্বপূর্ণ স্থান যদি আপনি বলেন, যেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রীয় নথি যেখানে সংরক্ষণ করা হয়, সচিবালয়, যেখানে আমি একজন রিটায়ার্ড মেজর জেনারেল হিসেবে আমি ঢুকতে পারবো না, নানা পারমিশন নিয়ে বিভিন্ন গেট ক্রস করে আমাকে ঢুকতে হবে, সেই জায়গায় একটা আগুন ধরলো এবং the entire incident is very suspicious, very fishy. শাকিল যেটা বললো যে ছুটির দিনে যেখানে কোনো কার্যক্রম নাই সেখানে আগুনটা কিভাবে শুরু হলো, গভীর রাতে শুরু হলো, এবং ফায়ার নেভাতে এত কোনো সময় কেন লাগলো? এতবার বলার পরও ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে সময় লাগলো, গেট দিয়ে গাড়ি ঢুকতে পারছে না। এত রকমের অনিয়ম, এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং আপনারা যদি দেখেন যেসব মন্ত্রণালয়ে আগুন লেগেছে, সবচেয়ে আলোচিত সমালোচিত মন্ত্রণালয়গুলো তথ্য প্রযুক্তি, সড়ক, জনপথ, অর্থ মন্ত্রণালয়, এবং আমরা যেসব আর্থিক অনিয়ম এবং যেসব অনিয়মের কথা আমরা শুনেছি বিগত 15 বছর হয়েছে, মূলত যেসব মন্ত্রণালয়গুলোতে এই কাজগুলো হয়েছে সেই মন্ত্রণালয়গুলোতে আগুন লেগেছে। এখন শাকিল যেটা বললো ভেরি রাইট, সিকিউরিটি এন্ড সেফটি, ফায়ার হ্যাজার্ড, ইট হ্যাজ টু কাম ডাউন ফ্রম টপ ডাউন। আমাদের যারা আমরা উঁচু লেভেলে থাকবো তাদের কাছ থেকে এটা গুরুত্ব দিয়ে অতটুকু ব্যবস্থা নিতে হবে যাতে আগুন না ধরে। দি সিস্টেম শুড হ্যাভ বিন সাচ, আগুন ধরার সাথে সাথে এই অটোমেটিক এই সিগন্যালটা ফায়ার ব্রিগেডে চলে যাওয়ার কথা। এত কাছে ফায়ার ব্রিগেডের অবস্থা, দ্রুত সেটা নিভিয়ে ফেলতে পারে। এখানে আমি যদিও এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি না, নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে এটা বের হবে। ডেফিনেটলি এটা একটা নাশকতা। আমাদের এখনো যে ফোর্সটা দেশকে ভালোবাসে না, এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। I think this is a part of that conspiracy that was happening. এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা অপেক্ষা করব এই তদন্ত কমিটি কি খুঁজে পায়। এবং ডেফিনেটলি আগুন, এক্সপার্টস উইল বি এবল টু আইডেন্টিফাই একটা আগুন কিভাবে শুরু হলো। সবকিছু পড়ে গেলেও কিন্তু there will be some signs। শাকিলের মতন এক্সপার্ট যারা আছে তারা বুঝতে পারবে এটা কি আসলে শর্ট সার্কিট হচ্ছে নাকি কেউ আর্সেন করেছে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়েছে। দিস শুড বি আইডেন্টিফাইড এবং এখানে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। আমরা কেন এত রিঅ্যাক্টিভ? উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। এবং কি পয়েন্ট ইনস্টলেশনের নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব, নিরাপত্তা বাহিনীদের দায়িত্ব, বাট পাশাপাশি এটা আমাদের সকলেরই দায়িত্ব। সিকিউরিটি ইজ এভরিবডিজ বিজনেস। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে সেনাবাহিনী ওইখানে নিরাপত্তা দিতে প্রস্তুত বা নিরাপত্তা দিচ্ছে, তারপরেও এই ধরনের যদি দুর্ঘটনা বলি বা নাশকতাই বলি, সেটা কি আসলে কাম্য কিনা? জি, এটা খুবই, আপনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর যে স্ট্রেংথ এবং যে পরিমাণ সেনাবাহিনী দেশব্যাপী ডিপ্লয়েড আছে, 20 কোটি মানুষের একটা দেশ,
শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষে নিরাপত্তা কতটুকু দেওয়া সম্ভব, we are trying our best, বাংলাদেশ আর্মি is trying our best, but we have our limitation. এখানে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে enemies within us. এখানে বহির্দেশের শত্রু থেকে বেশি ডেঞ্জারাস আমাদের জন্য হচ্ছে আমাদের দেশের ভিতরে, আমাদের ভিতরে যে শত্রুরা। এবং এটা তো বাইরের থেকে আপনার ব্রাজিল থেকে কোনো শত্রু এসে আগুন ধরে না, ইট ইজ সামবডি হু ইজ ওয়ার্কিং ইন দি সেক্রেটারিয়েট। এখানে দেখতে হবে কারা রাতে বেলা ডিউটিতে ছিল, কারা এই নিরাপত্তার দায়িত্বে ছিল। সিসি ক্যামেরা কাজ করার কথা, আমরা এতগুলি তথ্য প্রযুক্তি, এত আইটিতে আমরা ইমপ্রুভ করেছি, ইট শুড অল বি আইডেন্টিফাইড in the CC cameras. সিসি ক্যামেরা কাজ করছে কিনা এটা এখনো নিশ্চিত না, কোনো উপদেষ্টা কিন্তু বলতে পারছেন না যে সিসি ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা। জি, এবং আপনি দেখবেন আলটিমেটলি বের হবে যে সিসি ক্যামেরা কাজ করে নাই, স্টোরেজ নাই, এবং আলটিমেটলি তদন্তে এটা বের হয়ে আসবে। কেন এটা এখন বের হয়ে আসবে? আমরা জানি আমরা এখন এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ষড়যন্ত্রকারীরা খুবই অ্যাক্টিভ, এবং এটা আমাদের মধ্যেই তারা অবস্থিত। সো উই হ্যাভ টু টেক নেসেসারি মেজার্স, এবং আমরা ফুলস লার্ন ফ্রম দেয়ার ওন এক্সপেরিয়েন্স। আমরা আজকে শিখলাম সচিবালয়ে কি হয়েছে, আমি শুনেছি পাশাপাশি এখন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গায় এই দুর্ঘটনা ঘটতে পারে, জনাব মনিরুল ইসলাম, এখন আমরা আপনার সাথে আবার যুক্ত হব। আমরা বিভিন্ন মেসেজ দিচ্ছে। আমরা এখানে আমাদের ডক্টর আক্তার মাহমুদ আপনার কাছে জানতে চাই, এই যে সচিবালয় যে স্থাপনা, এগুলো নিয়ে যেমন শাকিল সাহেব বললেন যে এখানে তাদের অবজারভেশন অনেক আগে দেওয়া ছিল, কিন্তু এগুলো মানা হয় নাই। তো এই বিষয়টা আসলে কেমন, যে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপদ জায়গা যেটা, যেখান থেকে প্রশাসনিক সবকিছু ঠিক করা হচ্ছে, সেই জায়গায় যদি গলদ থাকে তাহলে আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থায় গলদগুলো তো আমরা কিভাবে ঠিক করতে পারবো? ধন্যবাদ আপনাকে। যথার্থই বলেছেন আপনি, রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল এই জায়গাটা, যেখান থেকে রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্তগুলো তৈরি হয়। সচিবালয়ের মতো একটা কি পয়েন্ট ইনস্টলেশন, সেখানে অগ্নি নিরাপত্তার বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নেয়ার কথা, এবং প্রত্যেকটা ভবন এটা অগ্নি যে ঝুঁকি আছে সেই ঝুঁকি মুক্ত হওয়ার কথা। অর্থাৎ অগ্নি ঝুঁকিকে হ্রাস করার জন্য যত ধরনের আধুনিক যে সরঞ্জাম এবং প্রস্তুতি, এই প্রত্যেকটা প্রস্তুতি থাকার কথা, কারণ এটার ধরনটাই তো আলাদা। তো এটা কিন্তু মানে এলেবেলে কোনো ভবন না, এটা একটা বিশেষায়িত ভবন, কি পয়েন্ট ইনস্টলেশন। সেদিক থেকে যদি আমরা মানে চিন্তা করি, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা যে এরকম একটা ছুটির দিনে যখন মানে কার্যক্রম একেবারেই নেই, সেই সময় মানে একটা জায়গাতে আপনার অনিরাপদ থাকবে, মানে সার্ভেলেন্সের অভাবে সেখানে কোথাও আগুন লেগে যাবে, এবং পরবর্তীতে আমাদের মধ্যে নানা ধরনের কনফিউশন তৈরি হবে। এবং আজকে দেখেন এই ঘটনাটা ঘটার পরে সারাদিনে আপনি যদি সকলের বক্তব্য খেয়াল করেন, সেটা রাজনীতিবিদ থেকে শুরু করে, উপদেষ্টাদের থেকে শুরু করে, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষ, এবং অফকোর্স গ্রাউন্ডে যারা সাংবাদিকরা আছেন তাদেরকেও আমরা দেখেছি, প্রত্যেকে তাদের নিজস্ব এক ধরনের জাজমেন্টের মধ্য দিয়ে যে যার জায়গা থেকে কমেন্টগুলো করছে। এখন এই ধরনের একটি ঘটনা যখন ঘটে, যখন ছুটির দিনে কোনো কার্যক্রম নেই, এরকম একটা সময়ে একই সময়ে একাধিক জায়গায় যখন আগুনটা ধরে, এটা তো মনে হয় না যে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। এখন সেই কারণে হয়তো আপনারা আজকের আপনাদের অনুষ্ঠানের নামও দিয়েছেন যে নাশকতার না দুর্ঘটনা। তো অ্যাবসলিউটলি অলরাইট। সেখানে তো এই যে আমাদের যে ভাবাচ্ছে যে এটা কি নাশকতা হতে পারে কিনা, তো সেখানে অনেক এলিমেন্ট এবং অনেক লক্ষণ আলামত এর মধ্যে দেখা যাচ্ছে। শাকিল ভাই ইতিমধ্যে বলেছেন, আমাদের জুমে যিনি আছেন তিনিও কিন্তু এই বিষয়টা বলেছেন। এখন আমি যেটা মনে করি যে আমাদের এই যে অগ্নি নিরাপত্তার বিষয়ে দেখেন, এই সচিবালয়ের এই জায়গাগুলোতে বিল্ডিংগুলো দেখেন, এবং সেখানে কাজের পরিমাণ বেড়েছে। হ্যাঁ, এবং বিল্ডিংগুলো তো বেশ পুরনো বিল্ডিং, এখন সেখানে ব্যবহার বেড়েছে, প্রত্যেকটা জায়গায় এসি এসছে, বিদ্যুতের চাহিদা বেড়েছে। তার সাথে সাথে আমাদের ওই বিল্ডিংয়ের অনুযায়ী, যে বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যে প্রেসক্রাইবড আপনার সরঞ্জামাদিগুলো, সেগুলো আছে কিনা সেখানে কিন্তু নাই। কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্প্রিংকলার অন হয়ে যেতে পারতো, অ্যালার্ম বাজতে পারতো। সেগুলো কিন্তু আমরা মানে সারাদিনে কোথাও শুনতে পাইনি। আর তাছাড়া সচিবালয়ের নানা সময় আমাদের কাজে তো আমরা যেতেই হয়, বা এর আগেও গিয়েছি,
কিন্তু তখনও আমরা দেখেছি যে এগুলোর কিন্তু সিরিয়াসলি ঘাটতি আছে। এখন এই ভবনগুলোর যেটা এই অগ্নি ঝুঁকি কমানোর জন্য প্রপার নিতে হবে, কিন্তু সেটা তো ভবিষ্যতের কথা। কিন্তু যে ক্ষতিটা তা হয়ে গেল, এই ক্ষতি কিন্তু অপূরণীয় ক্ষতি। এবং 5টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অসংখ্য নথি, যে নথিগুলো আপনার মানে হিস্ট্রি এবং আগামী বাজেটের ডেটা অনেক কিছু, দুর্নীতি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন নথিপত্র সবকিছু কিন্তু এখানে আছে। এখন আমরা কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে হার্ড কপির যে নথি, সেটার একটা ধরন আছে, কিন্তু আমরা দীর্ঘদিন মানে বেশ অনেক দিন ধরে কিন্তু নথির একটা চেষ্টা কিন্তু চলছে। তো সেটা যদি মেনটেন করা হয়ে থাকে, হওয়ারই কথা, তাহলে ডেটাবেসটা কিন্তু থাকার কথা। তো সেদিক এই ডাটাবেসগুলো তো হয়নি না, মানে সেটাই বলছি আর কি। তাহলে 2 রকমের অ্যাপ্রোচ এখানে আছে। একটা হচ্ছে যে আপনার হার্ড কপি বেস, ফাইল বেস অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে নথি। এখন যদি লাকিলি যদি মানে নথিটা মেনটেন করা হয়ে থাকে, তাহলে হয়তো কিছু ডেটা আপনি পেয়ে যাবেন। আমি আপনার কাছে ফিরবো, আমি আবারও ফিরে যেতে চাই মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। সবশেষ আপনার যদি 2 মিনিটের মধ্যে আমাদেরকে একটু বলেন যে এই যে নিরাপত্তা সবকিছু মিলে ঘটনা ঘটার পরে আমাদের যে আগ্রহ থাকে যে এটাকে সুরক্ষিত করা, সেই প্রেক্ষাপটে আসলে আপনার পরামর্শ কি? যে এটা আমাদের দেশের জন্য খুবই কমন, একটা লঞ্চ ডুবি হবে, 200-400 লোক মানুষ মারা যাবে, এটা নিয়ে অনেক হইচই হবে মিডিয়াতে, তদন্ত কমিটি হবে 9 জন বা 11 জনের, এবং কিছুদিন পরে আমরা আবার ভুলে যাব, এবং পরবর্তীতে আবার নেক্সট ইয়ারে একই অ্যাক্সিডেন্ট হবে। আমি আমেরিকাতে একবার একটা রাস্তায় যাচ্ছিলাম, পাশে জেলখানার মধ্যে একটা বিশাল একটা ইনস্টলেশন দেখলাম, উপরে গার্ড তার কাটা। আমি জিজ্ঞেস করলাম এটা কি, তারা বললো যে এটার 1 কিলোমিটার নিচে এখানে হার্ডওয়্যার এবং বিভিন্ন কোম্পানি তাদের তথ্যটা এখানে সংরক্ষণ করে, অ্যাটমিক বম পড়লেও এই তথ্যটা ধ্বংস হবে না। আমরা এত ডিজিটালাইজ বাংলাদেশের গল্প শুনেছি গত 15 বছর। অল দিস ডকুমেন্টস আর সাপোজ টু হ্যাভ এ সফট কপি, উই হ্যাভ টু আইডেন্টিফাই, এবং এটা যদি সফট কপি না থাকে তাহলে তো কোনো ডিজিটালাইজেশনই এখন পর্যন্ত হয় না। একটা বিশাল মিথ্যাচার করেছে তাহলে গত সরকার। আমরা এই ষড়যন্ত্র দেখে আসছি, এটাতে আমাদের হতাশ হলে হবে না। আমরা এই পুরনো সিচুয়েশন আমরা আর চাই না, এই স্বৈরাচার আমরা দেখতে চাই না। এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, সেটা আমরা চাই। আমরা এই ঘটনায় হতাশ না হয়ে আমরা পরবর্তীতে কি করতে পারি, অনুরূপ দুর্ঘটনা যাতে আর পরবর্তীতে না হতে পারে, let us learn from our own mistakes, let us ensure that it doesn't happen again। তাও এটা ভালো কথা যে সকল গুরুত্বপূর্ণ কেপিআই, বিশেষ করে যেখানে নথি থাকে, তারা অনেক অ্যালার্ট হয়েছে। আমি শুনেছি বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন যাচ্ছে, উই হ্যাভ টু বি অ্যালার্ট, উই হ্যাভ টু টেক, এবং এটা তদন্তটা সঠিকভাবে হতে হবে, সকল সংস্থার এখানে সম্পৃক্ত থাকতে হবে, উই মাস্ট টেক দেম and punish them, those who are responsible. Negligence is also a big failure, and they should be punished, and it has to come, the punishment has to be given from top down। এই অল্প কয়েকজন মেসেঞ্জার লেভেলের লোকজনকে পানিশমেন্ট দিলে হবে, উই হ্যাভ টু সেট এক্সাম্পলারি পানিশমেন্ট ফর দিস। আমরা চাই না এই দুর্ঘটনা বারে বারে হোক, এই ষড়যন্ত্র বারে বারে চলুক, বাট আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এমন ভাবে ঐক্যবদ্ধ থাকবো যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো ভবিষ্যতে, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। বিরতির পরে আমরা কথা বলতে চাই এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং এই তদন্ত কমিটি নিয়ে আপনাদেরও বেশ কিছু মতামত আছে, পর্যবেক্ষণ আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি ZSRM ইনসাইড পলিটিক্সে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ZSRM ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত। বিরতির আগে কথা বলছিলাম, এবং 3 জনই বক্তা ছিলেন, 3 জনই বলছিলেন যে নিরাপত্তা বিষয়টি নিয়ে, এবং হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর আসলে তদন্ত কমিটি গঠন করেই আমরা দায়সারা একটা ব্যবস্থা নিয়ে থাকি। এবার জনাব শাকিল নওয়াজ, আপনার কাছে জানতে চাই, 7 সদস্যের একটা তদন্ত কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে, এবং প্রথমে বলা হয়েছিল 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, পরবর্তীতে 3 উপদেষ্টা বৈঠক করে বলেছেন 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। আসলে এখানে সংশ্লিষ্ট যে লোকজনদের কথা বলা হয়, তাদেরকে নিয়ে কি কমিটি হয়েছে কিনা আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে সুন্দর একটা কোশ্চেন বলেছেন, হোয়াল আর দোষ, এই 7 জন যে মন্ত্রণালয় যারা করেছে, দে অল আর ডিফল্টার। এই প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু জড়িত, ঘটনার সাথে জড়িত। তো আপনি যদি 7 জনকে যারা করেছেন, তাদের টেন্ডেন্সি থেকে হবে যে
সেভ আওয়ার সেলফ। নিজেদেরকে রক্ষা করা। তো এখানে যেটা বেটার হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট এখানে আপনার একটা কমিটি করার জন্য হাইস্ট লেভেলের, অ্যান্ড দ্যাট কমিটি উইল বি রেসপন্সিবল অনলি টু গিভ দি অ্যান্সার টু দি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার ইয়েতে থাকবে, আর কারো ইয়েতে না। এবং সেখানে বডিটা হবে অল এক্সপার্ট, ফায়ার নলেজ যাদের আছে তারা। এখানে দেখেন আপনার এই যে অতিরিক্ত সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ আছে, ওনার কি ফায়ার সম্পর্কে এরকম যেমন ইয়ে আপনি আছে? যেমন যে বিষয়টি বলছিলেন যে 3টা জায়গায় আগুন লেগেছে, তাহলে 3টা জায়গায় একই জায়গায় কিভাবে লেগে? এটা হয়তো আপনি এক্সপার্ট। ফায়ার ইজ এ সায়েন্স। আপনি যদি সামান্য গ্যাপ করেন, ইউ শুড নট হারি। যত হারি করবেন 3 দিনে, কেন পৃথিবীর এই সমস্ত সফিস্টিকেটেড ইনভেস্টিগেশনে 3 দিন বা সময় বেঁধে দিলে পরে আপনি তদন্ত আর হবে না, এর হাইপোথিসিস বেসিসে হবে। এখানে অনেকগুলো থিংস আর ইনভলভ হিয়ার। যেহেতু এখানে অনেকগুলো মোটিভ আছে, আপনি এখানে ডিএনএ টেস্টের ভিতরে যেতে হবে, ল্যাব টেস্টের ভিতরে যেতে হবে, তারপরে ভিজুয়াল, তারপরে স্টেটমেন্ট, উইটনেস, মানে ডাইরেক্টলি যে দেখছে সেরকম থাকলে পরে ইকুইপমেন্ট টেস্ট, যে ইকুইপমেন্টগুলো লাগানো আছে এগুলো কোনো ইয়ে আছে কিনা, অনেক কিছু ফ্যাক্টর এখানে ইনভলভ। এগুলো যদি আপনি যত তাড়াতাড়ি করতে যাবেন, থিংস উইল বি এই তাড়াতাড়ি সময় বাঁধা দেওয়াতেই কিন্তু আপনার যে জিনিসটা হয় এগুলো কিন্তু হারিড ওয়েতে হয়। এবং এর ভিতরেই দেখবেন যে মানে ওই আমরা যেটা 5th কলামিস্ট যেটা বলি আমাদের ইন্টেলিজেন্সের ভাষায় বলে, যেহেতু আমি ইন্টেলিজেন্স কোয়ালিফাইড সেই জন্য আমি বলতেছি, যে হিজ গ্রুপ এর ভিতরে দেখবেন যে আপনার হয়ে গেছে এবং পুরো জিনিসগুলোতে অন্যদিকে আপনার হবে। এই নেভার নো বিহাইন্ড দি সিন হোয়াট ইজ হ্যাপেনিং। হয়তো এটা একটা সামনে কিন্তু ঘটনা হয়েছে, কিন্তু বড় পিছনে বড় একটা জিনিস ঘটতে পারে, সেই দিক দিয়ে কিন্তু সরকারকে সতর্ক হতে হবে। এবং তদন্তের বড় জিনিস হলো যে শুড নট বি বায়াসড। এই যে লোকজন বলতেছে এইটা নো, এটা কমিটি শুড বি অ্যাবসলিউটলি নিউট্রাল, দে শুড ফোকাস অন এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার। এখানে 2 প্রকার ফায়ার, যেহেতু হলো আপনার ন্যাচারাল ফায়ারটা হয় নাই, এখানে অ্যাক্সিডেন্টাল ফায়ার এবং আর্সন ফায়ার, এই 2টার ভিতরে কনফাইন্ড হইতে হবে। এইটার ভিতর থেকে জিনিসগুলো বের করতে হবে, ঠিক আছে? এবং এখানে দেখেন 7টা যে গৃহায়ণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন, অল আর ইনভলভ সেফটি অ্যান্ড সিকিউরিটিতে। তো তারা এখানে যে কমিটিতে আছে, দে উইল সেভ দেয়ার সেলফ। এবং আপনাকে এটা আরেকটা যদি জানতে চাই, সচিবালয়ের যে মানে আমাদের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে যদি ফায়ার সার্ভিসের সেফটি সার্টিফিকেট আছে কিনা? আমি আপনাকে বলতে পারি, বাংলাদেশের টেক দি অথেন্টিক ইনফরমেশন ফ্রম মি, বাংলাদেশের সরকারি কোনো গভর্নমেন্ট যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোতে কোনো ফায়ারের কোনো নাই, সেফটি প্ল্যান বা কোনো কিছু নাই। এখন হয়তো করতেছে, পূর্বের নাই, কারণ PWD তারা এটাকে কোনোভাবেই এরা নলেজে নিয়ে আসে নাই। ইভেন আপনার যে বড় বড় ইয়েতে বসে রয়েছে, বড় বড় বিল্ডিং করতে, সেখানেও তারা কিন্তু এই পারমিশনটা নেয় না। তো আমার মনে হয় যে সরকারকে ইমিডিয়েটলি, আমি আপনাকে বলতেছি যারা উপদেষ্টা মণ্ডলে আছে, লেট স্টার্ট ফ্রম ইউর হোম, যে আপনার সচিবালয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা। এবং উপদেষ্টাদের বেলি রোডের বাড়িগুলোতে নাকি আগুন লাগছে, ওনাদের যে বড় বড় ইগুলো আছে, তারপরে বিভিন্ন জায়গা আছে, এগুলোতে আসে না, একটারও কিন্তু নাই। থাকলে বলে হার্ডলি 1%, 3%, 3% হবে। তারপরে আমাদের বিভিন্ন সংস্থাগুলোতে বড় বড় বিল্ডিং হইতেছে, কোনোটারই নাই, ম্যাক্সিমামই নাই। তো সরকারের যে বিল্ডিংগুলো আছে এগুলোতে গাফলতির ভিতরে, কিন্তু সিভিলিয়ান যারা আছে, বেসামরিক যারা, এই বিল্ডিংগুলো কিন্তু সেফটি প্ল্যান ছাড়া কোনো লাইসেন্স তারা কিন্তু এখন পাচ্ছে না। ফায়ার ড্রিল তো ইটস বিকাম এ মানে একটা হয়ে গেছে, মজার জিনিস। কফি খেয়ে, চা খেয়ে এখানের নামে ফায়ার ড্রিল। ভাই শোনেন, এখানে তো আমি মনে করি সচিবালয়ের ওই উপদেষ্টা থেকে শুরু করে এনসি পর্যন্ত সবাই এক্সটিংগুইশার প্র্যাকটিস করা উচিত। তাহলে আপনি কিন্তু এটা রোবাস্ট হবে। যদি মনে করে যে না এটা তো সিকিউরিটির দায়িত্ব, তাহলে কিন্তু গন। এবং এইটাই কিন্তু আমাদের মেন্টাল মাইন্ডসেটই হলো এইটা, যে এক্সটিংগুইশার ব্যবহার করার দায়িত্ব তো আমার ইতে। ইভেন আমি আপনার এখানে বসে রয়েছি, আপনিও কিন্তু চিন্তা করতেছেন যে এটা তো ভাই যে সিকিউরিটি আছে সে ব্যবহার করবে, এক্সটিংগুইশার বাই করবে, আমার কাজ না। হিয়ার ইজ এ গ্রে এরিয়া। তা না হলে পরে ওই জায়গাতে এক্সটিংগুইশার অভাব ছিল না। যদি আপনি বলেন হাইড্রেন্টের তো ছিল, তাহলে কেন ইউজ করতে পারলো না? আগুন তো একবারে ফুললি ডেভেলপড হয় না। এবং আমি আপনাকে বলি, আই এম গিভিং দি স্টেটমেন্ট,
আমি 2013 থেকে 2019 সাল পর্যন্ত আমার মতো সম্মুখে ফায়ার ফাইটিং কোনো ব্যাটা করে নেই। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ফায়ার যেতে মিনিমাম 2 ঘন্টা দরকার, বুঝতে পেরেছেন? ফুললি ডেভেলপড হইতে পারে। তো সেই জায়গায় 6 ঘন্টা লাগলো, তার মানে ফায়ারকে ঠিকমতো জানাই নাই। ফায়ার জানছে ডিলেড ইনফরমেশন, অনেক পরে জেনেছে তারা, জিনিসটা পরে জেনেছে। তার মানে ওখানে অ্যালার্ম সিস্টেম ছিল না, ডিটেকশন সিস্টেম ছিল না। এবং সচিব বলে এটা নাই, ম্যাক্সিমামে নাই। সচিব আমাকে এই জন্য তো বলতে পেরেছি, আপনার এই সমস্ত এদের দিয়ে হবে না। আপনার হবে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করেন, এক্সপার্টিস, তারা যে এগুলো ফাইন্ড করবে, তারা এগুলো তো ফাইন্ডই করতে পারবে না। আপনার কাছে আবারও বুঝতে পেরেছেন? আবারও ফিরছি ডক্টর আখতার মাহমুদ, আপনার কাছে যদি জানতে চাই, এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এগুলো তদন্ত হবে, হয়তোবা ঘটনা কতটুকু বের হবে আমরা জানি না, কিন্তু হচ্ছে সার্বিকভাবে আমাদের আসলে এই যে এত জনসংখ্যার ভিতরে একটা প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রকে আসলে এখানেই রাখা উচিত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনি, এই ধরনের ঘটনা হলে হয়তো কালকে থেকে আবার শুনবো যে এটা সরিয়ে নেওয়া উচিত। আপনি কি মনে করেন আসলে কতটুকু যৌক্তিক হবে এই আলোচনা? অনেকগুলো প্রশ্ন করে ফেললেন। এখানে আমি চেষ্টা করি প্রত্যেকটাকে একটু একটু করে অ্যাড্রেস করতে। প্রথমত হচ্ছে যে রাষ্ট্রের সবচাইতে এই যে এই একটা প্রাণকেন্দ্র, এরকম একটা জায়গায় যখন এরকম ঘটনা ঘটে, তখন বুঝতে হবে রাষ্ট্রের অনেক জায়গায় কিন্তু হুমকির সম্মুখীন। তাহলে আমাদের এই ঘটনা থেকে যেই লার্নিংটা, এটা যেন আমরা কাজে লাগাই এবং আমাদের রাষ্ট্রের যে সকল নিরাপত্তা, যে সকল জায়গায় প্রয়োজন, সেটা যেন আমরা ফুললি অ্যাড্রেস করি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে তদন্ত কমিটিটা হয়েছে, শাকিল ভাই অলরেডি বলেছেন, এখানে যারা যে 7টা অর্গানাইজেশনের নাম বলেছে, এখানে তো কোনো ব্যক্তির নাম বলেনি, প্রতিষ্ঠানের নাম বলেছে। কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সরকারের রেসপন্সিবল প্রতিষ্ঠান। ফলে এটা খুব কারেক্টলি বলেছেন, হয়তো যে মানে যার জায়গা থেকে সে চাইবে তার প্রতিষ্ঠানটাকে সেভ করতে, সেই জায়গা থেকে আমি এটার সাথে একমত যে এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা বডি হওয়ার দরকার, এবং যেই বডিতে একেবারে এক্সপার্ট লেভেলের লোকরা থাকবে এবং তারা একেবারে নিউট্রাল একটা পজিশন থেকে নিরপেক্ষভাবে এটা একটা তদন্ত করবে এক্সপার্টিজের দৃষ্টি থেকে এবং অন্যান্য বিবেচনাগুলো। কারণ এই একটি ঘটনা শুধুমাত্র এক্সপার্টিজ দিয়ে হবে না, তার সাথে সাথে অন্যান্য বিবেচনাগুলো এখানে গুরুত্বপূর্ণ। কারণ আজকে সারাদিনই কিন্তু আমরা রাজনৈতিক নানা ধরনের বক্তব্য কিন্তু এখানে শুনেছি। আগামীকাল থেকে সচিবালয়ের কার্যক্রম কিভাবে করা উচিত, নতুনভাবে কিভাবে পরিকল্পনা করা যেত? এটা একেবারে ওভার দ্য নাইট কিছুই হবে না, কারণ এইটা প্রত্যেকটা বিল্ডিংয়ের আপনার যে অগ্নি ঝুঁকির যে প্রস্তুতি, এই প্রস্তুতি পুরোটাকেই ঢেলে সাজানো দরকার আছে। কারণ কিছু জিনিস আছে যে মানে ইকুইপমেন্টস লাগালেই হলো, কিন্তু তার সাথে সাথে অন্যান্য আরও অনেক প্রস্তুতি আছে যেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। তার সাথে ট্রেনিং, ফায়ার ড্রিল, ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা, স্প্রিংকলারগুলো লাগানো, তারপরে ফায়ার এক্সটিংগুইশারগুলোকে ব্যবহার করা, এবং এর সাথে যতগুলো বৈদ্যুতিক সরঞ্জামাদিগুলো আছে তার লোডগুলো ক্যালকুলেট করে ঠিকঠাক করা। আরেকটা বিষয় আপনি খুব খেয়াল করে দেখবেন, আমি ভাবছিলাম এটা বলবো কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা ফ্লোরে আপনি যদি যান, প্রচুর পরিমাণে কাঠের ব্যবহার করা হয়েছে। জি জি। এবং প্রত্যেকটা ভবনের ভেতরে চাকচক্য বাড়ানোর জন্য ইন্টেরিয়র ডিজাইনের নামে যা কিছু করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ওভারডুইং। এটা ইদানিং আমাদের মধ্যে এক ধরনের ফ্যাশন তৈরি হয়ে গেছে, একটা ট্রেন্ড চলে আসছে। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু এখানে ব্যবহার করে, এগুলো কিন্তু বিল্ডিংকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তো এই আলোচনাগুলো কিন্তু আমাদের মানে লং টার্মে চিন্তাই করতে হবে, এবং এই ভবনগুলোকে যদি আপনি নিরাপদ করতে চান, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাকে এটাকে ঠিক করতে হবে। আমরা যেন মানে শুধুমাত্র চাকচিক্য বাড়ানোর জন্য এই বিল্ডিংগুলোকে আরও ফার্দার ঝুঁকির মধ্যে না ফেলে দেওয়া। আর আপনি সর্বশেষ যে প্রশ্নটা করেছিলেন, যে সেটা হচ্ছে যে সচিবালয়ের এই যে কেন্দ্রীভূত হয়ে যাওয়া, এতগুলো মন্ত্রণালয়ের এতগুলো অফিস, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যতগুলো ভবন আছে, আপনি দেখেন 18 তলা বিল্ডিং, 18 তলা বিল্ডিং যখন মানে হয়, তার স্ট্যান্ডার্ড টোটালি ডিফারেন্ট। আপনার 2 তলা 3 তলাকে আপনি যেভাবে ফাইট করতে পারবেন, 4 তলা 5 তলার জন্য ডিফারেন্ট, আপনি 7 তলার উপরে গেলে অন্যরকম। সেখানে এগুলো সবই হচ্ছে বহুতল ভবন। আর আজকে তো বিরাট একটা মানে বিতর্ক রয়েই গেল, সেটা হচ্ছে যে বিল্ডিং কোডে এবং নতুন বিল্ডিং কোড যদি বলেন, ফাট যদি হিসাব করেন, যে এই ধরনের ফাট দিয়ে তৈরি করা লাগে, সেটাই।
তো সেখানে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেগুলো একেবারেই অনুপস্থিত। সেগুলো পরিষ্কারভাবে সায়েন্টিফিক একটা ব্যাখ্যার মধ্য দিয়ে সেই প্রস্তুতি নেওয়া দরকার। আর যেটা বলছিলেন যে এটা রিলোকেট করার কোনো ব্যাপার আছে কিনা, সেই আলোচনা তো অবশ্যই আমি মনে করি যে খুবই প্রাসঙ্গিক, এই কারণেই যে আমাদের আগারগাঁওয়ের যে এলাকাটা, আগারগাঁওয়ের এটা কিন্তু করা হয়েছিল সচিবালয় করার জন্য, সেক্রেটারিয়েট করার জন্য। ফলে এই যে আমাদের আগের যে সচিবালয়ের যে জায়গাটা, সেখানে এতগুলো মন্ত্রণালয়, এতগুলো ভবন যে তৈরি হয়েছে, আমাদের প্রতিনিয়ত তো আমাদের প্রকল্প বাড়ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, তার সাথে সাথে সচিবালয়ের সাথেও নানা ধরনের অ্যাক্টিভিটিস যোগ হয়। তো সেই জায়গায় আমি বলবো যে মানুষের যে কনসেন্ট্রেশন এবং যে ক্রাউডটা ওখানে তৈরি হয়, এগুলোকে অবশ্যই ডিসেন্ট্রালাইজ করা বা বিকেন্দ্রীকরণ করা অর্থ বোঝাচ্ছি আমি হয়তো কিছু আপনার আগারগাঁওয়ের জায়গায় চলে যেতে পারে। তো এই বিবেচনাগুলো কিন্তু আপনার কাছে যদি জানতে চাই যে একটা সরকার তো চলে গেছে, একটা রেজিমের অবসান ঘটেছে, কিন্তু সেই প্রতি সরকারের চলে যাওয়ার পরই তাদের এই সচিবালয়ে যে ঘটনাটা আছে ঘটলো, সবাই কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করছে যে আমলাদের 24 ঘন্টার আলটিমেটাম, তারপরে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এখানে কোনো ষড়যন্ত্র বা নাশকতা দেখতে পাচ্ছেন? কনস্পিরেসি তো অবশ্যই বিভিন্ন দেখেন। যখন আন্দোলনের মাধ্যমে সরকার আসলো, প্রথমে আনসার দেওয়া শুরু হলো, তারপরে হলো ব্যুরোক্রেট স্ট্রাইক হলো, তারপরে হলো আপনার জুডিশিয়ালি এতে হলো, একটার পর একটা হতো, তারপরে বন্যা অ্যাটাক হলো, একটার পর একটা হলো। এটা কেন হয়েছে দেখেন, দি টাইম ওয়াজ দি প্রিভিয়াস, মানে আমি বলি ফ্যাসিস্ট গভর্নমেন্টের টাইম ওয়াজ ভেরি বিগ ওয়ান, দ্যাট ইজ 15 years। 15 years-এর ভিতরে অনেক রকম কারাপশন, তারপরে এখানে এরকম ব্রুটাল কিলিং, অনেক ইয়ের মধ্যে কিন্তু এগুলো আসছে। এবং যিনি প্রধান ছিলেন, সি অ্যাভেল দি ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস, এবং তার পরিবারগুলোও। এবং এটা করার জন্য তারা কি করেছেন, নিচের যে যারা আসছিল, যেমন বড় বড় যারা পদস্থ কর্মকর্তা যারা ছিল, তাদেরকেও কিন্তু প্রিভিলেজ দিয়েছেন, এবং দে এনজয় দি অপটিমাম ফ্যাসিলিটিস। এবং এটার মাধ্যমে স্ট্র্যাটেজি যেটা করেছে যে আমি আমার মতো করি, তোমরা তোমার মতো করো, সে সেরকমই করেছে। এবং একটা 15 বছরের ভিতরে কিন্তু দেখেন টায়ার 4th লেভেল পর্যন্ত, 4th টায়ার পর্যন্ত কিন্তু এই রিজিমের লোকগুলো বসে রয়েছে এবং আন্ডার কাভারে রয়েছে। তারা কিন্তু এখনো সারফেস লেভেলে আসে নাই। আরেকটা হলো নট অনলি ইনসাইড দি কান্ট্রি একটা ব্যাপার আছে, আউটসাইড দি কান্ট্রি একটা কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, যেটাকে আমরা বলি এটা বলি রিজিয়নাল বলতে পারি, বা জিওপলিটিক্যাল ইন্টারন্যাশনাল একটা গেম কিন্তু এখানে রয়েছে। কোনো একটা ক্ষেত্রে দেখবেন যে 3টা সুপার পাওয়ার কিন্তু একত্রে রয়েছে, আবার একটা ইন্টারেস্টে কিন্তু আবার তারা ফ্র্যাগমেন্টস হয়ে গেছে। তো সেখানে আমাদের যে দেখেন যে আমাদের নাইবার কান্ট্রিগুলোর যে একটা অ্যাটিটিউড আছে, দ্যাট ইজ নট দি ফ্রেন্ডলি অ্যাটিটিউড। এবং উনি যখন মানুষের বড় শক্তি হলো মানি, ইফ ইউ হ্যাভ দি মানি ইউ হ্যাভ পাওয়ার, এবং মানি যখন ছুটে যায় তখন কিন্তু মানুষ কিন্তু পাগলের মতো হয়ে যায়। এবং দেখেন আফটার দি চেঞ্জিং দি রিজিম, ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফল হওয়ার পরে তাদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ অনেকগুলো স্টার্ট আপ হয়ে গেছে, বিজনেস তাদের হয়ে গেছে, ইকোনমিক্যালি তারা কিন্তু হয়েছে। আপনি কেন ইমাজিন, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা ওখানে হইতো সেটা কিন্তু স্টার্ট আপ হয়ে গেছে। এবং দেখুন মানি যখন ফ্লো যখন বন্ধ হয়ে গেছে, সেখানে তারা পাগল হয়ে গেছে। এবং তারা কোনোভাবে না কোনোভাবে তারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এগুলো করবে, যেহেতু আমাদের সাববার্ডেড পিপুল, মানে একটা দেশের জন্য সাববার্ডেড পিপলের মতো ডেঞ্জারাস পিপল নাই। ইফ ইউ আর মোটিভেটেড, আপনি ইউ ক্যান ডু এনিথিং। এবং বাংলাদেশের এই পিপুলটা এখানে কিন্তু রয়েছে, যদিও বলা হইতেছে একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে, তার তো এই দেশে আসার কোনো দরকার নেই। দেশের লোকরা একটা বোতলের মাধ্যমে কিনতে পারেন, সেটাকে আপনার ডু ইউ থিঙ্ক দ্যাট তার এখানে আসার কাজ করার দরকার আছে? দরকার নেই, সে বাইরে থেকেই কিন্তু এখানে তাদেরকে কাজ করতেছে। আরেকটা বড় জিনিস হলো দেখেন, যারা এরকম ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে ছিল, এই পাওয়ারটা কিন্তু বিগ, তাদেরকে পাওয়ারের ভিতরে আপনি কিন্তু রেখে দিয়েছেন, তাদেরকে নিউট্রালাইজ করেন নাই। এটা কিন্তু হ্যাঁ, তারা এখন চাবে যে ওইটা যদি আসে তারা দে উইল বি সেভড, আদারওয়াইজ এখন তারা বুঝতেছে অ্যাবসলিউটলি দে উইল বি হ্যাড। এই প্রসঙ্গে আরো আলোচনা করবো, একটা বিরতিতে যেতে হচ্ছে।
দর্শক, ZSRM ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে একটা বিরতিতে যাচ্ছি, আপনাদেরকে সঙ্গেই থাকবেন আশা করি। ZSRM ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম শাকিল নেওয়াজের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন যে একটা ষড়যন্ত্র কিন্তু রয়েছেই, সেটা বৈশ্বিক ষড়যন্ত্র আছে। জনাব আখতার মাহমুদ, আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি এই বিষয়টার সঙ্গে কতটা একমত। ধন্যবাদ আবার আপনাকে। সকল সম্ভাবনাই আসতে পারে। আমার মনে হয় এই ঘটনাটা যখন ঘটছে তখন নানা ধরনের স্পেকুলেশন আসবে, এটাই স্বাভাবিক। এবং যেই ধরনের ঘটনাটা যেভাবে ঘটেছে তার ধরন, প্রকৃতি, লক্ষণ এগুলো বিশ্লেষণ করলেও কিন্তু আসলে সেরকম একটা জায়গায় যায়। তো ফলে এই স্পেকুলেশন যেটা এখন বাজারে আছে বা চলছে, এটার নানা ধরনের ডাইমেনশন আছে, অর্থনৈতিক, রাজনৈতিক এই বিষয়গুলো আছে, প্রশাসনিক ব্যাপারও আছে। কারণ প্রশাসনিক অনেক ধরনের টার্মোয়েল কিন্তু আমরা গত 2 দিন 3 দিন ধরে দেখতে পাচ্ছি। ফলে নানা ধরনের একটা ডাইমেনশন আছে। তো সেই ডাইমেনশনগুলো কিন্তু বিবেচনা করতে হবে আপনাকে যখন তদন্ত কমিটিতে যারা কাজ করবেন। যে তদন্ত কমিটি হয়েছে সেটা নিয়ে অলরেডি আলোকপাত করেছেন। তো আমার ব্যক্তিগত একটা মতামত সেটা হলো যে এই আমরা প্রিকনসিভড কোনো আইডিয়া থেকে যেন এই তদন্ত কমিটি কাজ না করে। তারা যেন সকল ধরনের অপশনগুলো, সকল ধরনের যাচাই বাছাই এখানে যেন হয়। এবং এটা খুব জরুরি যে এখান থেকে সঠিক একটা সিদ্ধান্ত আসা। কারণ এটি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা ঘটনা ঘটেছে। এটা অন্যান্য জায়গাতেও এই নিরাপত্তাহীনতার যেন না দেখা যায়, তার জন্য সকল ধরনের প্রস্তুতি এই কমিটির মাধ্যমে আসবে। এটা আমি মনে করি কালকে সকাল থেকেই অন্যান্য সকল জায়গায় এই নিরাপত্তাটা আনা দরকার। আর যেটা দরকার যে এখানে নিরপেক্ষভাবে ওই রেসপন্সিবল মানুষগুলোকে চিহ্নিত করা। কারণ তাদের কি মোটিভ ছিল, তারা কি চায়, এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের জন্য জানা দরকার। এটা সকলের জন্য জানা দরকার। আমরা এর আগে সবে তো সরকারের মতো 4 মাস। হ্যাঁ, আমার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই যে প্রিকনসিভড আইডিয়া থেকে যদি আমরা এই তদন্তগুলো করতে চাই তাহলে কিন্তু বিপথেও যাওয়ার পসিবিলিটি আছে। কোনো একটা ভ্যালিড রিজন সেটা কিন্তু ওভারলুক করা হয়ে যেতে পারে। ফলে এই জায়গাটা আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। আর পরবর্তীতে যেটা ভবনের যে নিরাপত্তা, সেই জায়গাটা আমাদেরকে এটা একটা রেগুলার কাজ এবং এটা আমাদের যে রেসপন্সিবল অর্গানাইজেশনগুলো আছে তাদের দায়িত্ব হবে এই প্রত্যেকটা ভবনকে যত ধরনের নিরাপত্তা ঝুঁকির ব্যাপার আছে, সেটা অগ্নিকাণ্ড হতে পারে, এটা ভূমিকম্প হতে পারে, সেটা মানুষের চলাচল হতে পারে, অন্যান্য সকল ধরনের এই ঝুঁকি মুক্ত করা। সেটা ডিজিটালাইজেশনের ব্যাপারটা আছে। আমি প্রথম সেগমেন্টে যেটা বলছিলাম যে এইগুলো কিন্তু ই নথিতে যেতেই হবে আপনাকে। এই ধরনের কাগজের উপর নির্ভরশীল এই ফাইল ওয়ার্ক এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সেগুলো আমাদেরকে সামনে যেন এগিয়ে নিয়ে যায়। প্রত্যেকটা জিনিস তো আমাদেরকে একটা লার্নিং দেয়। তো এটা যেন আমরা ওভারকাম করে নিয়ে আসতে পারি। তো সার্বিকভাবে বলবো যে আমাদের অগ্নি যে সকল ঝুঁকিগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ভবনের আধুনিকায়ন করা প্রয়োজন আছে। সেখানে আপনার স্প্রিংকলার দেন, এক্সটিংগুইশার দেন, সকল ধরনের এই প্রস্তুতি যেন থাকে। শাকিল নেওয়াজ, আপনার কাছে যদি জানতে চাই যে আমরা সারাদিনই আজকের ঘটনার পর থেকে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক তরিকুল ইসলাম, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। সার্জিস, তিনি এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, লট অফ থিংস উইল কাম আউট। এখানে হাইপোথিসিস বেসিসে কোনো কিছু করা যাবে না। আপনি যদি ইফ ইউ আর ডিটারমাইন, ইফ ইউ ক্যান আইডেন্টিফাই যে আসলে এটা হচ্ছে, তখন কিন্তু এই জিনিসগুলো ব্যক্ত করা উচিত। আমি মনে করি যে উপদেষ্টা মণ্ডলী যে যারা এত লেভেল উপরে থেকে কথা বলতেছে, দে শুড নট স্পিক রাইট অ্যান্ড লেফট, দে শুড থিঙ্ক। তাদের একটা কথার ওয়েট কিন্তু অনেক বেশি। কারেক্ট, বুঝতে পেরেছেন? কারণ এখানে হেল টাইপ কথা বললে পরে হবে না। পূর্বের অনেক মন্ত্রী কিন্তু এক কথা বলে কিন্তু পুরা দেশ গরম করে দিয়েছে। আর সর্বোপরি হলো যে আমাদের উই নিড টু বি ফোকাস, উই নিড টু বি অ্যাওয়ার অফ দি কারণ একটার পর একটা কিন্তু আসবে, আরও অনেক কিছু আসবে। অ্যান্ড আই এম সিঙ্গল অফ ইফ উই আর ইউনাইটেড দেয়ার উইল নট বি এনি প্রবলেম, বাট উই নিড টু আইডেন্টিফাই দি গ্রে এরিয়া, যে কোথায়
এখন কিন্তু দেখেন আমাদের ভিতরে যদি দেশকে অশান্তি করতে চায় তাহলে কিন্তু আপনার সর্বপ্রথমে হলো আর্থিক দিকটা। এখন আর্থিক ক্ষেত্রগুলো কি কি আছে দেখেন, গার্মেন্টসই বড় একটা জিনিস, আমাদের মেডিসিনের একটা কিন্তু বড় একটা কিন্তু বুঝতে পেরেছেন। তারপরে হলো অন্য অন্য জিনিসগুলো আছে, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যে কাম হোয়াট মে আমার ইকোনমিক ফ্লোটা জানি সবসময় থাকে, এবং সেটাকে রেস্টোর করতে হলে পরে আপনার কিন্তু যেটা হলো ল অ্যান্ড এনফোর্সটাকে আপনার করতে হবে। আমি কেন আরেকটা জিনিস আমি বলি, 7 জনের এখানে যে বললেন, কেন থিঙ্ক ডু ইউ কনসিডার, কেন আর আপনি কি মনে করেন যেখানে পুলিশ পুরাপুরি তার বাহিনীর দোষারোপ স্বীকার করবে, ফায়ার সার্ভিস তার বাহিনী পুরা দোষারোপ স্বীকার, গণপূর্তের যে আছে তার দোষারোপ স্বীকার করবে? আমি তো ভাই দেখেছি, কারণ প্রত্যেকেই এই 7টা গ্রুপের প্রত্যেকেই এক একজনের সাথে বাধা, কিন্তু বুঝতে পেরেছেন। তো এই ধরনের তদন্ত দিয়ে কোনো কাজ করা যাবে না। এখানে হলো অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। যদি এদেরকে যদি ওকে করতে চান, ফায়ারকে যদি ধরতে চান বা পুলিশকে যদি ধরতে চান, আনসারকেও যদি ধরতে চান, গণতন্ত্রকে ধরতে চান, দেয়ার শুড বি ইন্ডিপেন্ডেন্ট কমিটি। তারা কারো কোনো করবে না, এবং আসল কথাটা বের করে নিয়ে আসবে যে এখানে নিরাপত্তার গাফলতি ছিল, এখানে ফায়ারের গাফলতি ছিল, এখানে গণপূর্তের এই গাফলতি ছিল, সব জিনিসগুলো আসবে। তা না হলে পরে এখানে কিন্তু আপনি ক্লিয়ার পিকচারটা আসবে না। আই এম গিভিং ইউ দ্য 100% অথেন্টিক শাকিল নজর, অনেক ধন্যবাদ। আপনার কথা থেকে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। জনাব আক্তার মাহমুদ, আমরা পরিষ্কার আসলে বেশ কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে যে আলোচনা থেকে আমরা অনেকগুলো সমস্যা আগামীতেও আসতে পারে, এই ধরনের সমস্যা, আর তাই সেগুলো নিয়ে এখন যদি সচেতন না হওয়া যায় তাহলে হয়তোবা ভবিষ্যতে এই ধরনের সমস্যা আরও সামনে আসতে পারে। নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তীতে কথা হবে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। সবাইকে সে পর্যন্ত আজ বিদায় নিলাম, ধন্যবাদ।